নমস্কার বন্ধুরা, আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করব। এমটিজি অবজেক্টিভ এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস, এই যে বইটা রয়েছে এটা হচ্ছে এনসিইআরটির বইয়ের থেকে প্রত্যেকটা লাইন থেকে তুলে তুলে এরা কোশ্চেনগুলোকে ফ্রেম করেছে। তো ওইগুলো, এটা তো বইটা ইংলিশ মিডিয়ামে আছে, এখানে বাংলা অনুবাদ করে এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো করানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো আজ আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার 1 এর যে প্রথম অধ্যায় আছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডস, অর্থাৎ তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র, এর কোশ্চেন নাম্বার 1 থেকে 15 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো আজকে করবো। তো প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেনটা আছে, ধনাত্মক এবং ঋণাত্মক এই দুই ধরনের তড়িৎ আধান হয়, যে ধর্মের ভিত্তিতে এই দুই ধরনের তড়িৎ আধানের অবতারণা করা হয়েছে তা হলো আধানের ক্ষেত্র অর্থাৎ ফিল্ড, আধানের পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট, আধানের ক্ষমতা অর্থাৎ স্ট্রেংথ, আধানের মেরুবর্তিতা অর্থাৎ পোলারিটি। তো এটা হচ্ছে আধানের মেরুবর্তিতা বা পোলারিটির উপর ভিত্তি করে করা হয়েছে এই দু ধরনের তড়িৎ আধানের অবতারণা। অ্যাকচুয়ালি মেরুবর্তিতা জিনিসটা কি না, এটা একটা বাইনারি টাইপের জিনিস, যেমন আইদার এটা হবে না হয় ওটা হবে। যেমন চুম্বকের ক্ষেত্রে কি হয়, চুম্বকের হয় উত্তর মেরু হয় না হয় দক্ষিণ মেরু হয়, মাঝামাঝি কিছু হয় না। সেরকমই মানে হয় ধনাত্মক আধান হবে না হয় ঋণাত্মক আধান হবে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম এই ধরনের একটা আধানকে দুভাগে ভাগ করেছিলেন। তো সেকেন্ড কোশ্চেন কি আছে? সেকেন্ড কোশ্চেন আছে, একটি কাইদণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষলে কি হবে? এখানে বলা আছে কিছু ইলেকট্রন কাইদণ্ড থেকে সিল্কের কাপড়ে স্থানান্তরিত হবে, কাইদণ্ড ঋণাত্মক আধান পাবে এবং পশমের কাপড় কাইদণ্ড ধনাত্মক আধান পাবে এবং পশমের কাপড় ঋণাত্মক আধান পাবে। ঘর্ষণের ফলে নতুন আধানের সৃষ্টি হয়। এ এবং বি উভয়ই সঠিক। অ্যাকচুয়ালি কি একটা স্থির তড়িৎ শ্রেণী আছে, সেটা কিরকম না, এই যে পশম এরকম করে করে একটা স্থির তড়িৎ শ্রেণী আছে, পশম, কাঁচ, কাগজ, তারপরে এই যে রেশম বা সিল্ক। তো এই আরো আছে অনেক। তো এই স্থিরতড়িৎ শ্রেণীতে যে কোনো দুটো জিনিসকে ঘষা হলে এর মধ্যে উপরের দিকে যেটা থাকবে অর্থাৎ প্রথমের দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয়, আর নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ঋণাত্মক আধানে আহিত হয়। এখানে যেমন ধরো কাঁচকে সিল্ক দিয়ে ঘষা হয়েছে, তো কাঁচ উপরের দিকে আছে মানে কাঁচ ধনাত্মক আধানে আহিত হবে, সিল্ক ঋণাত্মক আধানে আহিত হবে। ঋণাত্মক আর ধনাত্মক আধানে যখন এইভাবে ঘর্ষণের ফলে আহিত হয়, কি হয় না, কিছু পরিমাণ ইলেকট্রন কাঁচ থেকে সিল্কে চলে যাবে, যে কারণে সিল্কে অতিরিক্ত ইলেকট্রন আধিক্য হবে, যে কারণে ও ঋণাত্মক আধানে আহিত হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে এ বি দুটোই সঠিক, অর্থাৎ ডি এর অপশনটা সঠিক হবে। থার্ড কোশ্চেন আছে, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় কোন পদ্ধতিতে স্থিরতড়িতের উদ্ভব হয়? চিরুনি এবং চুল পরস্পরকে স্পর্শ করার ফলে আধান উৎপন্ন হয়? না, এরকমটা হয় না। চিরুনির সঙ্গে চুলের ঘর্ষণের ফলে কিছু পরিমাণ ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে। হ্যাঁ, আমরা জানি যে ঘর্ষণের ফলে স্থিরতড়িতের উদ্ভব হয় এই পদ্ধতিতে। চিরুনি এবং চুলের মধ্যে রিডাকশন হয়, এটাও নয়। চিরুনি এবং চুলের মধ্যে আবেশ, এটাও নয়। তাহলে অপশন বি হচ্ছে সঠিক এখানে। 4 নম্বরে কি বলেছে, একটি বস্তু অতিরিক্ত আধান অর্জন করবে বা বস্তুটিতে আধানের ঘাটতি হতে পারে যে প্রক্রিয়ায়, তা হলো তড়িৎ বল উত্তপ্ত করে ঝাঁকিয়ে ঘর্ষণ করে। আমরা জানি যে ঘর্ষণের ফলে অতিরিক্ত আধানের অর্জন করতে পারে বা ঘাটতি হতে পারে আদান প্রদানের মাধ্যমে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক। অর্থাৎ রাবিং এর মাধ্যমে আমরা জানি যে স্থিরতড়িতের উৎপন্ন হয়, আর স্থিরতড়িৎ উৎপন্ন হওয়ার মানে হয় অতিরিক্ত পরিমাণ আধান অর্জন করে বা আধানের ঘাটতি হয়। তো 5 নম্বর কোশ্চেন কি আছে, ইলেকট্রনের আধানের পরিমাণ গণনা করেন। মিলিকান গণনা করেন। মিলিকান তার রয়্যাল ড্রপ এক্সপেরিমেন্ট দিয়ে এটা 1909 সালে গণনা করেছিলেন। 6 নম্বর কোশ্চেন কি আছে, একটি পরিবাহীকে কোনো আহিত বস্তুর সঙ্গে স্পর্শ না করিয়ে আহিতকরণের পদ্ধতিকে বলা হয়? এটাকে বলা হয় তো স্থিরতাড়িতিক আবেশ। আবেশ আমরা জানি ইন্ডাকশন বা আবেশ যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। এটাতে কি হয় যে কোনো একটা বস্তুকে, এরকম একটা আহিত বস্তুকে, মনে করো পজিটিভলি চার্জ একটা আহিত বস্তুকে যদি একটা নিস্তড়িত বস্তুর কাছে আনা হয়, কি হবে, এর সামনে সারফেসে ঋণাত্মক আধান অর্থাৎ ঋণাত্মক আধান জমা হবে। এই যে এটাকে বলা হয় আবেশ, এবং এই আবেশের ফলে কোনো একটা আহিত বস্তুর সঙ্গে স্পর্শ না করিয়েই আহিতকরণ করা যায়। 7 নম্বর কোশ্চেন কি আছে? 7 নম্বর কোশ্চেন আছে, একটি বস্তুকে আহিত বলা হয় যখন তাতে আধানের ভারসাম্যহীনতা দেখা যায়। এর মানে হচ্ছে বস্তুটিতে অসমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে। এগুলো নয়, একটাও নয়, এটাও নয়। বস্তুটিতে কোনো ইলেকট্রন নেই, বস্তুটিতে সমসংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে, এটাও নেই। বস্তুটিতে অসমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে। কিছু পরিমাণ ইলেকট্রন কি হয়, অন্য বস্তুতে চলে যায় বা কিছু পরিমাণ ইলেকট্রন চলে আসে।
একটা বস্তুতে, তখনই আমরা বস্তুটাকে আহিত বলি। তাহলে আধানের ভারসাম্যহীনতার মানে হচ্ছে অসমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে বস্তুটিতে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। 8টাতে কি বলছে, একটি পরিবাহী গোলক ধনাত্মক আধানে আহিত, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? সমগ্র আয়তনের মধ্যে আধান সমানভাবে বণ্টিত আছে, আধান গোলকের কেন্দ্রে থাকবে, আধান মাধ্যাকর্ষণ বলের প্রভাবে গোলকের নিচের অংশে থাকবে, আধান গোলকের বাইরের তলে সমানভাবে বণ্টিত থাকবে। আমরা জানি যে পরিবাহী গোলকের ক্ষেত্রে আধান বাইরের তলে সমানভাবে বণ্টিত থাকে। তার কারণ হচ্ছে এরকমটাই যখন হয় তখনই পরস্পর থেকে সব থেকে দূরে থাকে। আর আমরা জানি যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে দূরে চলে যেতে চাইবে। তাহলে একই ধরনের আধান যদি একটা পরিবাহী গোলকে অর্থাৎ কন্ডাক্টিং স্ফিয়ারে দেওয়া হয়, তাহলে কি হবে, তারা সব সারফেসে চলে যাবে, অর্থাৎ তলের উপর চলে যাবে, গোলকের বাইরের তলে চলে যাবে এবং সেখানে সমানভাবে বণ্টিত হবে। এরকম সিচুয়েশনটা তৈরি হলেই তারা সবাই পরস্পর থেকে সর্বাধিক দূরত্বে থাকে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক। পরবর্তী কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তড়িৎ আধানের মৌলিক ধর্মাবলী থেকে। তো এখানে বলেছে -1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা হবে। তো আমরা একটা পড়েছিলাম যে আধানের কোয়ান্টায়ন বলে একটা জিনিস পড়েছিলাম, যেখানে কি পড়েছিলাম যে কিউ ইজিক্যাল টু সবসময় এন ই হয়। তো এই যে ই যে একটা বস্তুতে মিনিমাম আধান কত থাকতে পারে, ই পরিমাণ, অর্থাৎ ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান থাকতে পারে, এবং কোন একটা বস্তুতে তার গুণিতক হারে থাকতে পারে, এবং সেই পূর্ণ সংখ্যার গুণিতক হারে। এই যে এনটা সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই এনটা হচ্ছে আধানের সংখ্যা, এখানে ইলেকট্রন বলেছে, এখানে এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, আর এই -1 কুলম্ব কিউ এর মানটা দেওয়া আছে। আমরা এখান থেকে করে নিতে পারবো এন সমান কিউ বাই ই, অর্থাৎ এখানে আছে যে এটা -1 কুলম্ব বাই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এই যে এই দুটোর অনুপাতটা এটা কত আসবে, এটা আসবে 6 ইন্টু 10⁻18 ইলেকট্রনস। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 6 ইন্টু 10⁻18 ইলেকট্রনস, অর্থাৎ অপশন এটা হচ্ছে এখানে সঠিক। পরবর্তী কোশ্চেন কি আছে, একটি কাপে 250 গ্রাম জল আছে, ওই কাপটিতে উপস্থিত মোট ধনাত্মক আধানের পরিমাণ হবে। ঠিক আছে, একটি কাপে 250 গ্রাম জল, জল মানে হচ্ছে আমরা কি জানি H2O। তাহলে H2O এর আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে এর কত 18 গ্রাম হবে। আণবিক ভর 18 গ্রাম। আণবিক ভর যদি এত হয় তাহলে 250 গ্রাম জলে কতগুলো আছে, কতগুলো অণু আছে জলের, তাহলে 250 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে, আঠেরো গ্রামে কত থাকে, 18 গ্রামে থাকে আমার জানি অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 250 গ্রামে কত থাকবে, 250/18 গুণিত 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে এটা আবার প্রত্যেকটা অক্সিজেনের অণু কতগুলো করে কতগুলো ধনাত্মক আধান থাকে, প্রত্যেকটা জলের অণুতে কতগুলো ধনাত্মক আধান থাকে। হাইড্রোজেনে আমরা জানি একটা করে, দুটো, যেহেতু দুটো হাইড্রোজেন আছে একটা করে প্রোটন থাকে হাইড্রোজেনে, তাহলে দুটো হলো, আর অক্সিজেনে কটা থাকে 8টা, তাহলে 8 2 10টা। তাহলে প্রতিটি জলের অণুতে ধনাত্মক আধানের সংখ্যা 10টি। তাহলে এতগুলো অণুতে ধনাত্মক আধানের সংখ্যা কত হবে, এটা গুণিত 10 হবে, 250/18 গুণিত 6.02 ইন্টু 10⁻23 গুণিত 10। 250 গ্রাম জলে এতগুলো ধনাত্মক আধান থাকবে, ধনাত্মক আধান থাকবে। আর মোট আধান কত হবে তাহলে এতগুলো আধানের,
আমরা জানি প্রত্যেকটা প্রোটনের আধান কত 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে এটাকে যদি আমরা 1.6 × 10⁻⁹ কুলম দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব মোট ধনাত্মক আধান 1 কাপ জলে। তাহলে 250 গ্রাম জলে মোট ধনাত্মক আধান কত হবে? হবে 250/18 গুণিত 6.02 গুণিত 10⁻23 গুণিত 10 গুণিত 1.6 গুণিত 10⁻⁻19 এত কুলম। এটাকে যদি ক্যালকুলেশনটা করা হয় কত আসবে? 1.34 × 10⁻7 আসবে। 1.34 × 10⁻7 কুলম। তাহলে অপশন বি, অপশন বি হচ্ছে তাহলে সঠিক উত্তর। 11টাতে কি আছে, এক পলিথিনের টুকরোকে উলের সঙ্গে ঘষার ফলে 6 × 10⁻⁷ কুলম ঋণাত্মক আধান পাওয়া গেল। যতগুলি ইলেকট্রন উল থেকে পলিথিনে স্থানান্তরিত হয়েছে তার সংখ্যা হবে। এখানে বলেছে সংখ্যাটা বার করতে বলেছে, অর্থাৎ n সমান বার করতে। n সমান আমরা জানি কি Q/E, n সমান আমরা তো জানি Q/E। তাহলে এখানে Q কত দেওয়া আছে? 6 × 10⁻⁷ কুলম। 6 × 10⁻⁷ কুলম দেওয়া আছে। আর E এর মান আমরা তো জানি 1.6 × 10⁻⁹ দুটোই ঋণাত্মক, যেহেতু ঘষার ফলে এতগুলো ঋণাত্মক আধান স্থানান্তরিত, মানে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তাহলে এটা ভাগ করলে আসবে 3.75 × 10⁻12, অর্থাৎ অপশন ডি কারেক্ট। এই ধরনের অঙ্ক আমরা আধানের কোয়ান্টায়নের যে নিয়ম আছে সেখান থেকে আমরা খুব সহজেই করে নিতে পারবো। পরবর্তী অঙ্কটা কি আছে, যদি 10⁹ সংখ্যক ইলেকট্রন প্রতি সেকেন্ডে একটি বস্তু থেকে অপর একটি বস্তুতে স্থানান্তরিত হয় তাহলে অপর বস্তুটিতে 1 কুলম আধান জমা হতে কত সময় লাগবে? এখানে প্রতি সেকেন্ডে যতটা চার্জ বেরিয়ে যাচ্ছে কত? লিখবো আমরা প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান বস্তু থেকে বেরিয়ে যায় সেটা সমান হচ্ছে 10⁹ সংখ্যক বেরিয়ে যায় আর একটা আধানের ইলেকট্রনের আধান কত 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এত কুলম আধান প্রতি সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে। তাহলে কত সময় লাগবে? তাহলে 1 কুলম আধান জমা হতে সময় লাগবে সমান এটা ক্যালকুলেশন করলে আসছে 1.6 × 10⁻⁻10 কুলম আসছে। তাহলে 1 কুলম আধান জমা হতে কত সময় লাগবে? 1 এটা সমান হচ্ছে 6.25 × 10⁹ সেকেন্ড। এটাকে যদি বছরে কনভার্ট করা হয় 198 বছর হবে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এখানে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, একটি নিস্তড়িত সিলভার ডলারকে +2.4 কুলম আধানে আহিত করতে হলে যতগুলি ইলেকট্রন মুক্ত করতে হবে তার সংখ্যা। মোট আধান আমার দেওয়া আছে কত? মোট আধান দেওয়া আছে
প্লাস 2.4 কুলম। তাহলে আধানের কোয়ান্টাইন থেকে আমরা লিখতে পারি কি কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে ইলেকট্রনের সংখ্যা এন সমান কত হবে, কিউ বাই ই অর্থাৎ 2.4 বাই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটা কত হয়ে যাবে 1.5 ইন্টু 10⁻⁹ সংখ্যক 1.5 ইন্টু, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 14 দাগেরটা কি বলেছে, একটি অ্যালুমিনিয়ামের তৈরি কয়েনের ওজন 0.75 গ্রাম। কয়েনটি বর্গক্ষেত্রাকার এবং উহার একটি কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 17 মিলিমিটার। তাহলে কয়েনটি নিস্তড়িত অর্থাৎ সমসংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আধান আছে। কয়েনটিতে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের পরিমাণ কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে আমরা কয়েনটির ভর কত দেওয়া আছে, কয়েনটির ভর দেওয়া আছে 0.75 গ্রাম। আর পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর সমান দেওয়া আছে 26.98 গ্রাম। তাহলে ওই কয়েনটিতে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা কত আছে, পরমাণুর সংখ্যা সমান হবে 6.02 ইন্টু 10⁻23 বাই, নিচে থাকবে হচ্ছে পারমাণবিক ভরটা 26.98 গুণিত এর যে ওজন 0.75, এতগুলো থাকবে। তো সমান কি আসছে 1.67 ইন্টু 10⁻22 আসছে। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে এতে 26.98 গ্রামে থাকে আমার অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রামে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 26.98, তাহলে 0.75 গ্রামে কত থাকবে, 0.75 গ্রামে থাকবে 0.75 গ্রামে থাকবে, ওটা মাল্টিপ্লাই করে দিলে যেটা হবে, তাহলে 1.67 ইন্টু 10⁻22 সংখ্যক অ্যালুমিনিয়াম পরমাণু আছে ওই কয়েনটিতে। তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু চার্জ নাম্বার হচ্ছে কত, 13। প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের পরমাণু 13টা ইলেকট্রন আর 13টা প্রোটন থাকে ওতে। আমরা জানি 13টা ইলেকট্রন এবং 13টা প্রোটন থাকে। তাহলে ওই পজিটিভ এবং নেগেটিভ চার্জ যেটা থাকবে, যেটাই বলি পজিটিভ চার্জই বলি বা নেগেটিভ চার্জ বলি, কতগুলো থাকবে, এতগুলো পরমাণু আছে। তাহলে এক একটা পরমাণুতে থাকে 13টা প্রোটন বা 13টা ইলেকট্রন। তাহলে পজিটিভ বা নেগেটিভ চার্জ কত থাকবে, ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণ কত হবে, পরিমাণ কোয়ান্টিটি কত হবে, এই যে 1.67 ইন্টু 10⁻22 পেয়েছে, এটাকে 13 দিয়ে গুণ করে দিলেই হবে। সেটাকে আবার 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করবো একটা ইলেকট্রন বা প্রোটনের আধান দিয়ে। এটা গুণ করলে আসছে 3.47 গুণিত 10⁴ কুলম। 3.47, অর্থাৎ অপশন বিটা সঠিক, অপশন বিটা সঠিক।
এখানে কি করলাম, কোয়ান্টিটির ভর আমাদের দেওয়া ছিল, পারমাণবিক ভর দেওয়া ছিল, সেখান থেকে আমরা কতগুলো ওই কোয়ান্টিটিতে অ্যালুমিনিয়ামের পরমাণু আছে দেখে নিলাম। তাহলে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুতে কতগুলো ইলেকট্রন বা কতগুলো প্রোটন থাকে, 13টা করে থাকে আমরা জানি। তাহলে 13টা করে থাকলে তাহলে এত 0.75 গ্রামের জন্য কত পরিমাণ ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকতে পারে, এটা আমরা দেখলাম যে ওই যে সংখ্যাটা বেরিয়েছিল যতগুলো পরমাণু আছে সেইটাকে, ওই যতগুলো ইলেকট্রন থাকে প্রত্যেকটা পরমাণুকে সেইটা দিয়ে গুণ করলাম, দিয়ে সেইটাকে আবার একটা 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 প্রোটন বা একটা ইলেকট্রনের আধান দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম যে মোট কত ধনাত্মক বা ঋণাত্মক আধান আছে ওই নিস্তড়িত কয়েনটা। 15 দাগে কি আছে, যদি একটি 1 কেজি ভরের বস্তুতে 4 × 10⁻26 সংখ্যক পরমাণু থাকে এবং প্রত্যেকটি পরমাণু থেকে একটি করে ইলেকট্রন হাটিয়ে দেওয়া হয়, তাহলে 1 গ্রাম ভরের ওই বস্তুতে মোট কত আধান জমা হবে। ভরের বলেছে কিন্তু এখানে 1 গ্রাম ভরের বার করতে বলেছে। তাহলে আমরা জানি যে 1 গ্রাম ভরের ওই বস্তুতে যত সংখ্যক পরমাণু থাকবে সেই পরিমাণ ইলেকট্রনকে হাটিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখে নেবো যে 1 গ্রাম ভরে ওই বস্তু থেকে যতগুলি ইলেকট্রন হাটানো হয়েছে তার সংখ্যা সমান যতগুলো ওতে পরমাণু আছে 1 গ্রামে, 10⁻³ গ্রামে, মানে 1 কেজি অর্থাৎ 10⁻³ গ্রামে ছিল কত, 4 × 10⁻20 সংখ্যা। তাহলে 1 গ্রামে কত থাকবে, 4 × 10⁻20/10⁻³ সংখ্যক, অর্থাৎ এখানে হয়ে যাবে 4 × 10⁻17 সংখ্যক। তাহলে আমরা এনটা কিন্তু পেয়ে গেলাম এখানে। এরপর আধানের কোয়ান্টামের যে ছিল কিউ ইজিক্যাল টু এনই, সেখানে আমরা এনটা পেয়ে গেছি, অর্থাৎ তার সংখ্যাটা পেয়ে গেছি। যদি ওটাকে এন ধরি, 1 গ্রাম ভরের ওই বস্তু থেকে যতগুলো ইলেকট্রন হাঁটানো হয়েছে, অর্থাৎ যতগুলো পরমাণু আছে ওইতে 1 গ্রামে ততগুলোই হাঁটানো হয়েছে, এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে সেই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 4 × 10⁻17। এরপর কত আধান তাহলে হাঁটানো হয়েছে, মোট আধান কত জমা হবে, তাহলে ইলেকট্রন হাঁটিয়ে দিলে মোট কত পজিটিভ আধান জমা হবে, যেটা জমা হবে সেটা সমান কিউ সমান আমরা কি জানি এন × ই, একটা প্রোটনের চার্জ মাল্টিপ্লাইড বাই ওই যে সংখ্যাটা। তাহলে এখানে করে নেবো 4 × 10⁻17 গুণিত 1.6 × 10⁻−19, তাহলে কত হবে, 16×4 = 6.4 × 18 × 10⁻²কুলম। এটা তো কুলমে আমি গুণ করেছি 1.6 × 10⁻19, তাহলে এটা হয়ে গেল। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।